সো আজকে টার্গেট হচ্ছে এমসিকিউ গুলো একটু সলভ করা। তো অনেকগুলো চ্যাপ্টার তো পড়ছি, তো অনেক ধরনের থিওরি, অনেক ধরনের ফর্মুলা। সো এমসিকিউ সলভ করতে গেলে আশা করি সবকিছু কিছুটা রিভিউ হবে। হ্যাঁ, সো আর এমসিকিউ সলভ করার আগে আমরা 3.7 করছিলাম, মোটামুটি মেজর অংশগুলো শেষ করা হয়েছে। বাট 3.7 এর কিছু অ্যাডিশনাল কিছু প্রবলেম প্লাস কিছু থিওরি আছে যেগুলো আমরা করি নাই, ওগুলোও করবো প্রথমে। তো চলো সেগুলো দিয়ে শুরু করি। সো 3.7 এর প্রথমে কি দেখবো? প্রথমে হচ্ছে আমরা দেখবো আমরা একটা ত্রিভুজের তিনটা শীর্ষ যখন দেওয়া থাকে কিভাবে তার ভর কেন্দ্র, কিভাবে তার লম্ব কেন্দ্র এবং কিভাবে তার আরেকটা আছে অন্তঃকেন্দ্র। ঠিক আছে, আশা করি এই ডেফিনেশন গুলো তোমরা জানো, তারপর আমি এক্সপ্লেন করব। অন্তঃকেন্দ্র বের করে সেটা দেখবো। তো এই তিনটা জিনিস শেখা হচ্ছে আমাদের টার্গেট। বাট ভর কেন্দ্রটা আমরা প্রথমেই কিন্তু আমরা জানি, এটা আমরা একদম শুরুর দিকের একটা চ্যাপ্টারে দেখছিলাম যে কিভাবে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তার সাহায্যে ভর কেন্দ্র বের করে। আর বাকিগুলো আমরা এখন দেখবো। তো তার আগে চলো ভর কেন্দ্র লম্ব কেন্দ্র আবার একটু এক্সপ্লেন করা যাক। তো ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, তিনটা শীর্ষ বিন্দু। তো এখানে এ এর স্থানাঙ্ক দেওয়া আছে, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে। ধরো x1 y1, বি হচ্ছে x2 y2, সি হচ্ছে x3 y3। ওকে, সো আমার তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। এখন তার ভর কেন্দ্রটা কেমন হয়? ভর কেন্দ্র বলতে কাকে বোঝায়? সো ভর কেন্দ্র বলতে আমরা বুঝি ভর কেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজের মধ্যমা থাকে। মধ্যমা হচ্ছে একটা শীর্ষ থেকে তুমি শুরু করবা সরল রেখাটাকে, এবং মানে তার বিপরীতে যে বাহুটা থাকে সেই বাহুর মধ্যবিন্দু পর্যন্ত তুমি তাকে নিয়ে যাবা। অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু ধরো এমন একটা জায়গায় আছে, তাহলে আমি এ শীর্ষ থেকে শুরু করব বিসি বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, যেই রেখাটা টানবো সেটাই হবে আমার কি একটা মধ্যমা। আবার এসি বাহুর মধ্যবিন্দুটাকে তুমি আগে ঠিক করো, এরপরে বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর মধ্যবিন্দুকে যোগ করো তুমি। সো এই হচ্ছে কি আমার আরেকটা শীর্ষবিন্দু, আরেকটা মধ্যমা, এবং এই হচ্ছে কি আমাদের থার্ড মধ্যমা। ঠিক আছে, সো দেখতেই পাচ্ছ যে এখানে মধ্যমা তিনটা একটা একটা বিন্দুতে কিন্তু ছেদ করছে। সো মধ্যমা তিনটা যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকেই বেসিক্যালি বলা হয় ভর কেন্দ্র। তার মানে মধ্যমা তিনটার ছেদ বিন্দু বা কমন বিন্দুটাকে কি বলা হয়? ভর কেন্দ্র। সো এটা আমরা জানি। সো কারো কি মনে আছে কিনা দেখি, ভর কেন্দ্রের ভুজ আর কোটি বের করে কিভাবে? ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করে কিভাবে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে? x1 plus x2 plus x3 by 3 আর ওইটা y1 এক্স্যাক্টলি plus x3/3 আর হচ্ছে y1 plus y2 plus y3 ডিভাইডেড বাই 3। সো তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে সেগুলোর সাহায্যে খুব সহজে আমরা ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারি, ভুজ আর কোটি। তো এটা গেল। এখন এটা শুধু শুধু দেখালাম কারণ এটা আমরা আগে থেকে জানি। তো চলো এখন অন্য জিনিসগুলো দেখি, ডেফিনেশন গুলো। একটা হচ্ছে আমাদের, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের কি লম্ব কেন্দ্র আর একটা অন্তকেন্দ্র। আচ্ছা, অন্তকেন্দ্র প্রথমে আসি। অন্তকেন্দ্র এই বিন্দুটা আসলে কোন বিন্দুটাকে অন্তকেন্দ্র বলা হয় একটা ত্রিভুজের? তুমি ত্রিভুজের তিনটা কোণ দেখতে পাচ্ছ এখানে, একটা সরি, হ্যাঁ, ত্রিভুজের তিনটা কোণ, একটা হচ্ছে এ কোণ, এখানে হচ্ছে বি কোণ, এখানে হচ্ছে সি কোণ। সো আমার ত্রিভুজের যেহেতু তিনটা কোণ আছে, আমার কাজ হবে এই তিনটা কোণকে সমান দুই ভাগে ভাগ করা। কোণের সমদ্বিখণ্ডক আঁকা। তাহলে বি কোণকে যদি আমি সমান দুই ভাগে ভাগ করতে চাই একটা সরলরেখা দিয়ে, তার মানে এই বি কোণের অ্যাঙ্গেলটাকে এমন ভাবে ভাগ করতে হবে যেন দুই পাশে সেম একই পরিমাণ কোণ থাকে। অর্থাৎ 60 ডিগ্রি কোণ যদি হয় তাহলে তুমি এমন ভাবে একটা সরলরেখা টানবা যেন সরলরেখা দুই পাশে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। সো এই ধরো আমি বিসি কে, এই বি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলাম এই সরলরেখা দিয়ে, এটা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক। এরপরে ধরো এই সি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে আমার সি কোণের সমদ্বিখণ্ডক। দেন আমি আমার এ কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে আমার এ কোণের সমদ্বিখণ্ডক। ওকে, তাহলে এই সমদ্বিখণ্ডক
ভিতরের যে অন্তর্ভুক্ত কোণ আছে, এই অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক তিনটা যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় অন্তর্কেন্দ্র। এখনো সেম আগের মতো আমাদের কাছে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, আমি কিভাবে এই তিনটা শীর্ষবিন্দুর সাহায্যে এই অন্তর্কেন্দ্রটা বের করব, সো এটার ফর্মুলাটা কি হবে। সো এটার জন্য একটা ফর্মুলা আছে, সো সেটা আমরা একটু দেখবো এখন। তো এই ফর্মুলাটা যদি তুমি ব্যবহার করতে চাও, তোমার আরেকটা জিনিসের মান বের করতে হয়, শুধু শীর্ষবিন্দুর সাহায্যে তুমি অন্তর্কেন্দ্র বের করতে পারবা না। তোমার কার হেল্প লাগবে, তোমার হচ্ছে প্রত্যেকটা শীর্ষবিন্দুর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য তোমার জানা লাগবে। তুমি যদি প্রত্যেকটা শীর্ষবিন্দুর বিপরীতে যেই বাহুটা আছে ওই ত্রিভুজের সেই বাহুর দৈর্ঘ্যটুকু জানো, তাহলে তুমি অন্তর্কেন্দ্রটা বের করতে পারবে। তাহলে প্রথমে আমাকে বলো, এ শীর্ষবিন্দুর বিপরীতে কোন বাহুটা আছে। এখানে হচ্ছে আমার এ শীর্ষবিন্দু আছে, এ শীর্ষবিন্দুর বিপরীতে কোন বাহুটা আছে, বিসি। বিসি। এক্স্যাক্টলি। সো এ শীর্ষবিন্দুর বিপরীতে আছে আমার বিসি বাহু। সো আমি ত্রিকোণমিতি চ্যাপ্টারের মধ্যে তোমাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা শীর্ষবিন্দুর বিপরীত বাহুগুলোর একটা নাম দেওয়া হয়, যেমন বিসি বাহুকে আমরা কি দিয়ে প্রকাশ করি, স্মল এ, তোমাদের মনে আছে কিনা। এক্স্যাক্টলি। আবার বি শীর্ষবিন্দুর বিপরীতে যে বাহুটা আছে সেটা হচ্ছে এসি, আর এসি বি শীর্ষবিন্দুর বিপরীত বাহুটাকে আমরা প্রকাশ করি স্মল বি, আর সি শীর্ষবিন্দুর বিপরীত বাহুটাকে আমরা প্রকাশ করি স্মল সি দিয়ে। হ্যাঁ, সো তুমি যদি তিনটা বাহুর দৈর্ঘ্য জেনে যাও একটা ত্রিভুজের, তাহলে তুমি তার অন্তর্কেন্দ্র এইবার তুমি বের করতে পারবা। সো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে, সো অন্তর্কেন্দ্র ভুজ আর কোটি বের করা লাগবে আমরা। ওকে, সো চলো ফর্মুলাটা দেখি। সো ফর্মুলাটা হচ্ছে, প্রথমে এ শীর্ষবিন্দুর ভুজ কত, এ শীর্ষবিন্দুর ভুজ হচ্ছে x1, আর এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু কত, বিপরীত বাহু হচ্ছে এ, এটা হচ্ছে আমার এ শীর্ষবিন্দু, এটা হচ্ছে তার বিপরীত বাহু স্মল এ। তোমার কাজ হচ্ছে a ইন্টু x1। আবার এটা হচ্ছে আমার বি শীর্ষবিন্দু, খেয়াল করো এটা হচ্ছে বি শীর্ষবিন্দু, তাহলে বি শীর্ষবিন্দুর ভুজ কত, এই যে x2, x2 কে গুণ দিবা স্মল বি দিয়ে, ওকে, যোগ বি ইন্টু x2 যোগ সি ইন্টু x3, ডিভাইড করবা, এটাকে ডিভাইড করবা কি দিয়ে, এটাকে ডিভাইড করবা তিনটা বাহুর যোগফল দিয়ে। তোমার একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা অলরেডি বের করে ফেলেছি, শীর্ষবিন্দু জানা থাকলে তো তার বাহুর দৈর্ঘ্য বের করাই যায়। সো তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলছি, সুতরাং এটাকে ভাগ করবা a প্লাস বি প্লাস সি দিয়ে। সো অনুরূপ ভাবে আমরা যেটা করব, a ইন্টু y1 যোগ b ইন্টু y2 যোগ c ইন্টু y3 ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি। সো এই অপারেশনটুকু করলে তুমি ওই ত্রিভুজের অন্তর্কেন্দ্র বের করতে পারবা। তো বলো তো সবাই অন্তর্কেন্দ্র বের করাটা বুঝতে পারছো কিনা। জি স্যার। ওকে, তো এখন আমরা একটা কাজ করি, আমরা একটা র্যান্ডমলি একটা ত্রিভুজ কনসিডার করবো এবং সেই ত্রিভুজের অন্তর্কেন্দ্র কিভাবে বের করতে হয় আমরা সেটা দেখবো। এগুলো থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চেন একটু কম থাকে, তারপরেও আমরা এটা শিখে নিবো আর কি। এমসিকিউ আসে চলো না আমরা একটা ত্রিভুজ, এক্স্যাক্টলি এমসিকিউ আসে মাঝে মাঝে, বাট সৃজনশীলের জন্য কোশ্চেন খুব কম আসে, তারপরে শেখা উচিত। এরপর আরো কিছু কনসেপ্ট আছে প্রতিবিম্বর, ওগুলো আমরা দেখবো কিভাবে প্রতিবিম্ব বের করে কোন একটা বিন্দু। যাই হোক, আমরা একটা ত্রিভুজ কনসিডার করতেছি, আমি র্যান্ডমলি দিচ্ছি, ঠিক আছে, আমি নিজেও জানি না এগুলার আদৌ এক্সিস্ট করবে কিনা ত্রিভুজটা। সো ধরো একটা ত্রিভুজ, 0 0 একটা বিন্দু দিলাম, আর একটা বিন্দু দিলাম হচ্ছে 4,1, আরেকটা বিন্দু দিলাম ধরো 2,6, ঠিক আছে, আমার হচ্ছে এই তিনটা বিন্দু। 2,3 দেই, 2,3 দেই, আচ্ছা হ্যাঁ। সো তোমাদের কাজ হচ্ছে এই যে ত্রিভুজটা আমি দিলাম যাদের শীর্ষবিন্দু গিভেন, তো তোমাদের কাজ হচ্ছে এটার অন্তর্কেন্দ্রটা বের করা। সরি, বারবার কি হচ্ছে, হ্যাঁ। সো আমাকে এটার অন্তর্কেন্দ্রটা বের করে জানাবা। তারপরে আমরা দেখবো লম্বকেন্দ্র কিভাবে বের করে। লম্বকেন্দ্র বের করার কোনো ফর্মুলা নেই, আমরা আমাদের বেসিক দিয়ে বের করতে হবে। অন্তর্কেন্দ্রটা আমাকে বলবা, ভুজ কত কোটি কত, সবাই একটু করো। ভাইয়া ওইটা কি 6-0 এর বিন্দুটা? এ হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 0 মূল বিন্দু।
সো অন্তঃকেন্দ্র বের করে জানো, তারপর আমরা দেখবো লম্ব কেন্দ্র কিভাবে বের করে। লম্ব কেন্দ্র অনেকভাবে বের করা যায়, তো আমরা এটা প্রসেসটা দেখবো। একটু দ্রুত করো, হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে 3টার মধ্যে এই হ্যাঁ। ম্যাথ অংশটুকু শেষ করা, তারপরে ফ্র্যাকশন MCQ করা। আসতে হ্যাঁ, বলো। পারে, মানে দশমিক আসতে পারে। হ্যাঁ অবশ্যই আসতে পারে, কারণ আমি তো র্যান্ডমলি ভ্যালু দিচ্ছি, তো আমি নিজেও জানি না যে ভ্যালুর মানে আসলে কত আসবে এখানে। ভাইয়া হ্যাঁ বলো। 2.14, 1.5। কমা 1.5, আচ্ছা। তো বাকিদের কি সেম আসছে কিনা দেখো। সেম আসলে আমরা ধরে নিব যে অন্তর্কেন্দ্র তোমরা বের করতে পারবা, সহজ জিনিস। এরপর আমরা লম্ব কেন্দ্রে যাই। আর কেউ বের করতে পারছো? 2.14 আর বলছে 1.5। আদিপ তুই বের করতে পারছোস? ভাইয়া কাছাকাছি মান আসছে। কত আসছে তোর? সো সবাই কি পারছো? আমরা তাহলে পরেরটাই যাব, পরের টপিকে যাব। জামিল তোমার কত আসছে? ওয়াই মিলছে, এক্স মিলতেছে না, হয়তো একটু মিস্টেক হয়েছে, দেখতেছি। এক্স টু 1.69 আসছে। আর ওয়াই কত আসছে? সেম 1.5। জি স্যার। এক্সটা কি 1.69? 1.69, আচ্ছা হ্যাঁ, আমার ঠিক আছে, আমি জানি না 1.74 কেন আছে। 1. আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, বাদ দিই আমরা এটা, বাদ দিই। আমরা বুঝতেছি যে কি প্রসেসটা খুব সহজ, এটা পারবো আমরা, ঠিক আছে। তো আমরা এখানে বাদ দিই এটা। তো আমি কেন আসলে আমি র্যান্ডমলি দিছি, তো আমি নিজেও জানি না কত হবে। তো চলো আমরা পরের কনসেপ্টে যাই, লম্ব কেন্দ্র। আচ্ছা, তো দেখি কার কার মনে আছে, কেউ কি বলতে পারবা লম্ব কেন্দ্রটা কি? শেয়ার করতে পারবা? এটা লম্ব কেন্দ্র কোনটাকে বলে? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর মানে লম্ব আঁকলে, মানে প্রতিটি আচ্ছা একটু ওয়েট বলছি। যে কোনো দুই সন্নিহিত হ্যাঁ দুইটা বলো। বাহুর দিকে লম্ব আঁকা হলে লম্ব দুইটা যে বিন্দুতে ছেদ করবে। হইছে। সো বেসিক্যালি এটা কাহিনী হচ্ছে ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানবা, ওই 3টা লম্ব যেই বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে আমার লম্ব কেন্দ্র। ইউজুয়ালি প্রথম 2টা লম্ব যে বিন্দুতে ছেদ করে, ইউজুয়ালি না, এটাই সত্য যে তৃতীয় বাহুটাও তৃতীয় লম্বটাও কি হবে, ওই একই বিন্দু দিয়েই যায়। এই জন্য যে কোনো 2টার ছেদবিন্দু বের করলেই চলে। তার মানে ব্যাপারটা কি হবে, অন্য কালার দিয়ে দেখে। সো এই হচ্ছে গিয়ে আমার এ বাহু থেকে একটা লম্ব। সো এ বি সি, আমি 3টা শীর্ষবিন্দু আঁকলাম। এ বাহু থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকলাম হচ্ছে এডি। তারপরে হচ্ছে বি বাহু থেকে এসি এর উপর লম্ব ধরো এইটা। এরপর হচ্ছে তাহলে সি বাহু থেকে এ বি এর উপর লম্ব হবে বেসিক্যালি এইটাই। ওকে, তাহলে এখানে এরা প্রত্যেকে হচ্ছে লম্ব, ঠিক আছে। আমি 90 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন এই যে লম্বগুলোর কথা বলতেছি, তারা আসলে একটা কমন পয়েন্টে ছেদ করছে। তা এই বিন্দুটাই আমার আসলে বের করতে হবে। সো ধরো x1 y1 দেওয়া আছে, বি হচ্ছে x2 y2 দেওয়া আছে, আর সি হচ্ছে কত x3 y3 দেওয়া আছে। এখন আমার এই যে বিন্দুটা আছে, এটা হচ্ছে আমার লম্ব কেন্দ্র।
এই লম্ব কেন্দ্রটা যদি বের করতে বলে ইন কেস কোশ্চেনে, আমি কিভাবে বের করব, ঠিক আছে? তো প্রথমে বলে দিচ্ছি, এটা বের করার কোনো ফর্মুলা নাই, শর্টকাট ফর্মুলা নেই, আমাদের একটা প্রসেসের মধ্যে দিয়ে বের করতে হবে। তো সেই প্রসেসটা আমরা অনেকভাবে কন্টিনিউ করতে পারি, অ্যাপ্রোচটা বিভিন্ন রকম হতে পারে, কোনো সমস্যা নাই। সো আমি তোমাদের সাথে একটা আইডিয়া শেয়ার করি, তারপরে আমি দুইটা প্রসেস নিয়ে কথা বলবো। তো প্রথমে একটা আইডিয়া শেয়ার করতেছি। দেখো, যেহেতু আমার ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, আমি কি চাইলে বিসি বাহুর সমীকরণ বের করে ফেলতে পারবো না? আমি কিন্তু চাইলে বিসি বাহুর সমীকরণ, ওকে, এটা একটা ওয়ে, আচ্ছা আচ্ছা, না এই ওয়েটা ভালো ওয়ে না, ঠিক আছে? এই ওয়েতে আমি যেতে পারবো কিনা জানি না, তবে আমরা ঢালের কনসেপ্টে আসি। ঢালের কনসেপ্টটা খুবই সহজ এবং ওইটা দিয়ে খুব সহজে ম্যাথটা মিলবে। সো একটা জিনিস খেয়াল করো, এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, এডি কিন্তু বিসি এর উপর লম্ব, রাইট? সো আমি ধরে নিলাম আমার লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এ কমা বি। কথার কথা আমি ধরে নিলাম লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এ কমা বি। সো আমি বি বিন্দুর স্থানাঙ্ক জানি, এট দ্য সেম টাইম আমি সি বিন্দুর স্থানাঙ্ক জানি। আমি তাহলে বিসি বাহুর ঢাল বের করতে পারবো না? অবশ্যই বিসি বাহুর ঢাল আমি বের করতে পারবো। সো বিসি বাহুর ঢাল, ধরো বিসি বাহুর ঢাল কত আসবে তাহলে? তাহলে ঢাল হচ্ছে, আমরা ঢালের ফর্মুলা কি জানি? যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, ঢালের ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এইখানে y2 হচ্ছে আমার এই y3 আর y1 হচ্ছে y2, তাই তো? তাহলে y3 মাইনাস y2 ডিভাইডেড বাই x3 মাইনাস x2, এটা হচ্ছে আমার বিসি এর ঢাল বের হয়ে গেল। এখন বলো তো এডি রেখার ঢাল তোমরা বের করতে পারবা কিনা? দেখি কে বের করতে পারো। এডি রেখার ঢাল কত হবে, কেউ বলতে পারবা? লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক যদি এ কমা বি হয়, তাহলে এডি রেখার ঢাল কত হবে? কেউ পারবা? খেয়াল করে দেখো, এডি রেখার ঢাল বেসিক্যালি আমার যেহেতু লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক আমি ধরে নিছি এ কমা বি, আর এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 কমা y1, তাহলে এডি রেখার ঢাল কত হবে? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, দুইটা বিন্দু তোমার কাছে আছে। তাহলে এডি রেখার ঢাল হবে b মাইনাস y1 ডিভাইডেড বাই a মাইনাস x1, ঠিক আছে? এটা হচ্ছে আমার এডি রেখার ঢাল। তারপর আমি প্রসেসটা বলতেছি, আমি কিভাবে করার ভাইয়া, চিন্তা ভাবনা করলাম, তারপর আমরা একটা ম্যাথে দেখাবো। হ্যাঁ বলো। এ থেকে লম্ব কেন্দ্রের মানে যে ঢাল আর এডি রেখার ঢাল তো সেম না? সেম হবে, এই জন্যই বেসিক্যালি আমি সেটা করতে পারতেছি, কারণ আমার ডি বিন্দুর স্থানাঙ্ক না জানলেও চলবে, কারণ ডি বিন্দুর স্থানাঙ্ক জানলেও বেসিক্যালি ঢালটা যা বের হতো, আমি যেহেতু ওই একই রেখার উপর অন্য কোনো বিন্দুকে নিয়ে যদি আমি ঢালটা কনসিডার করি, সেম ঢালই হবে, কারণ একই রেখার ঢাল ডিফারেন্ট হতে পারে না। একটাই যদি সরল রেখা হয়, তার ঢাল সবসময় সেমই হবে, ঠিক আছে? তাহলে এডি রেখার স্যার ঢাল আমরা যে কথা, ঢাল আর কেন এ বের থেকে, করব? আচ্ছা হ্যাঁ, ঢাল কেন বের করবো সেটা হচ্ছে কথা, কারণ দেখো আমার লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এ কমা বি, আমার এ কমা বি এর মান বের করা দরকার, ঠিক আছে? সো এ আর বি কে সলভ করতে হবে, তাহলে আমার দুইটা ইকুয়েশন লাগবে। আমার টার্গেট হচ্ছে এ আর বি বিশিষ্ট দুইটা ইকুয়েশন তৈরি করা। ইকুয়েশন তৈরি করতে পারলে তাদেরকে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন যে কোনো পদ্ধতিতে চাইলে আমি সলভ করতে পারবো। তো ইকুয়েশনটা তৈরি করব কিভাবে? খেয়াল করে দেখো, বিসি আর এডি তারা কিন্তু পরস্পর লম্ব। আমরা কি এই জিনিসটা জানি কিনা যে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, তখন তাদের ঢাল দ্বয়ের গুণফল হয় -1। তার মানে এডি এর ঢাল ইনটু বিসি এর ঢাল ইজ ইকুয়াল টু হবে -1। ওইখান থেকে আমরা এ আর বি এর একটা সম্পর্ক বের করে আনতে পারবো। কথা বুঝতে পারছো? এট দ্য সেম টাইম আবার আমরা যেটা করতে পারবো, এই যে এসি এর ঢাল আমরা বের করব। এসি পরবর্তীতে আমরা এসি রেখার ঢাল বের করব, এবং এসি এর সাথে দেখো বি থেকে শুরু করে লম্ব কেন্দ্র পর্যন্ত এইটা ঢাল আবার বের করব। এরাও কিন্তু পরস্পর লম্ব, তখন তাদের দুইজনের ঢালের গুণফল কত হবে? -1। ওইখান থেকে এ আর বি এর আরেকটা ইকুয়েশন তৈরি করব, এবং এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে আমরা লম্ব কেন্দ্রটাই কিন্তু খুব সহজে বের করতে পারবো। আমি থিওরির মধ্যে আর বেশিক্ষণ থাকবো না, আমি এখন ডিরেক্ট একটা ম্যাথ নিব, এবং ওই ম্যাথটা সলভ করাইতে গেলে তোমরা আসলে বুঝবা যে কিনা আসলে কিভাবে করতেছি, ঠিক আছে? কারণ থিওরির মধ্যে বললে জিনিসটা ইমাজিন করা যায় না অনেক সময়, কারণ এক্স ওয়াই জেড এগুলোর মাধ্যমে লিখতেছি তো। সো চলো আমরা একটা ম্যাথ নেই, যেটা প্রিভিয়াসলি বোর্ড পরীক্ষায় আসছে, কয়েকটা বোর্ডে আসছে। সো এখানে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, আমরা ত্রিভুজটা আঁকি। সো এ হচ্ছে আমার এ বি সি, তারপরে এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 0 0।
বি বিন্দুর স্থানাঙ্ক দিল হচ্ছে -22, -11, আর সি বিন্দুর স্থানাঙ্ক দিছে হচ্ছে -1, 3। বলা হয়েছে যে এই ত্রিভুজের লম্ব কেন্দ্রটা বের করতে, মানে লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে, ঠিক আছে। সো লম্ব কেন্দ্র মানে কি, এ থেকে একটা লম্ব টানো, আবার বি থেকে আরেকটা লম্ব টানো, ঠিক আছে। তাহলে এখানে একটা লম্ব হইছে এবং এখানে একটা লম্ব হইছে, এই লম্ব দুইটা কোন বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে না। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ককে ধরে নিলাম a, b। সো এই একটা ম্যাথ বুঝো ঠিক মতো, লম্ব কেন্দ্রের প্রত্যেকটা ম্যাথ এই সেম প্রসেসে করবা, এবং লম্ব কেন্দ্র করলে মোটামুটি আমাদের আজকের দিনের পড়া শেষ হবে, আমরা এমসিকিউ সলভ হয়ে যাবে। সো আমি ধরে নিলাম যে লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, b, ঠিক আছে। আর তাহলে আমরা ধরি এই লম্ব কেন্দ্র, এটা ধরলাম হলো পি ধরলাম, ঠিক আছে, পি। সো একটা জিনিস খেয়াল করো, এপি সরল রেখাটা আর হচ্ছে বিসি সরল রেখাটা কিন্তু পরস্পর লম্ব, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের প্রথম অবজারভেশন। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে এপি এর ঢাল বের করা। সো এপি এর ঢাল কি হবে, এপি এর ঢাল কত হবে, এপি এর ঢাল হবে y2 - y1 অর্থাৎ b - 0 ডিভাইডেড বাই a - 0 অর্থাৎ b ডিভাইডেড বাই a। এখন আমাদের টার্গেট হচ্ছে বিসি এর ঢাল বের করা। তো বিসি এর ঢাল কত হবে, বিসি এর ঢাল হবে 3 - -11 ডিভাইডেড বাই -1 -22। সো ক্যালকুলেট করলে কত আসে, 14 ডিভাইডেড বাই, এটা কত আসে, 21 প্লাস বাই, হ্যাঁ 21। সো 7 দিয়ে কাটাকাটি করলে 2, আর এটা কাটাকাটি করলে কত আসবে, এটা হচ্ছে 3 আসবে, তাই তো। তাহলে বিসি এর ঢাল আসতেছে হচ্ছে 2/3। এখন আমরা জানি যে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তখন তাদের ঢাল দ্বয়ের গুণফল হয় -1, আর দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তখন তাদের ঢাল দ্বয় সমান হয়। সো এপি এর ঢালের গুণফল, সো আমরা বলতে পারি ঢাল অফ এপি, এম অফ এপি ইনটু এম অফ বিসি ইজ ইকুয়াল টু হবে -1। সো এম অফ এপি তুমি কত পাইছো, এম অফ এপি তুমি পাইছো বি ডিভাইডেড বাই এ, আর এম অফ বিসি পাইছো 2 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু -1। তো এখান থেকে চলো আমরা এ আর বি এর একটা রিলেশন তৈরি করি। সো আমার কি আসতেছে, বি বাই এ ইজ ইকুয়াল টু আসতেছে -3/2, তাই তো। তাহলে বি ইজ ইকুয়াল টু কত আসতেছে, বি ইজ ইকুয়াল টু আসতেছে -3a ডিভাইডেড বাই 2। তাহলে এইটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। সবসময় এই জিনিসটা মাথায় রাখবা, যদি তোমাদের কাছে দুইটা জিনিস অজানা থাকে তাহলে তুমি দুইটা ইকুয়েশন বের করলে খুব সহজেই তাকে সমাধান করে ফেলতে পারবা। সো আমার এখানে এও অজানা বিও অজানা, আমি একটা ইকুয়েশন অলরেডি বের করে ফেলছি, মানে সম্পর্ক তৈরি করতে পারছি এ আর বি এর মধ্যে। আমার এ আর বি এর মধ্যে আরেকটা সম্পর্ক লাগবে, দুইটা সম্পর্ক হইলে আমি এ আর বি এর মান বের করে ফেলতে পারবো। সো সেটাও করার জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ ডাটা দেওয়া আছে, আমি চাইলে 3টা সম্পর্ক এখানে তৈরি করতে পারবো, বাট 3টা তৈরি করার আমার দরকার নেই। সো আবার একটা জিনিস চিন্তা করো, বিপি আমার হচ্ছে বিপি, এটা কিন্তু আবার এসি এর সাথে লম্ব, ঠিক না। তাহলে বিপি আর এসি তারা কিন্তু আবার পরস্পর লম্ব। তাহলে এখন আমার কাজ হবে বিপি এর ঢাল বের করা, তারপরে কাজ হবে এসি এর ঢাল বের করা। এরপর আমি সেম আগের মতো বলবো, বিপি আর এসি যেহেতু পরস্পর লম্ব, তাহলে বিপি এর ঢাল ইনটু এসি এর ঢাল ইজ ইকুয়াল টু হবে -1। সেইখানে আমি যেটা করব, এইখানে যে আমি মাত্র পাইলাম বি ইজ ইকুয়াল টু -3a/2, সেই -3a/2টা সেই জায়গায় রিপ্লেস করে দিব, আমি এর মান পেয়ে যাব। এর মান থেকে পরে আমি আবার এই সমীকরণে রিপ্লেস করলে যেমনটা তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতে শিখছিলা সেখান থেকে আমি এ বি দুইটার মানে কিন্তু বের করতে পারবো। বুঝতে পারছো? সো চলো আমরা এখন আরেকটা পাশে আমরা এয়ারটা চেষ্টা করি, আমাদের আরেকটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। এবার বলতেছি হচ্ছে কি বিপি হচ্ছে এসি এর উপর লম্ব, তাহলে আমরা এসি এর ঢাল কত সেটা দেখি। এসি ঢাল আসতেছে হচ্ছে y2 - y1 মানে 3 - 0, 3 - 0 মানে হচ্ছে 3, আর -1 - 0 মানে হচ্ছে -1, অর্থাৎ এসি এর ঢাল আসতেছে হচ্ছে -3। আশা করি বুঝতে পারতেছো। এরপর বিপি এর ঢাল কত আসে দেখি। বিপি এর ঢাল আসতেছে, বিপি এর ঢাল কত আসতেছে, বি -11 মানে হচ্ছে বি প্লাস 11, এই যে y2 - y1 অর্থাৎ b প্লাস 11 ডিভাইডেড বাই a -22 মানে a প্লাস 22, এটা আসতেছে হচ্ছে বিপি এর ঢাল। ওকে, সো আমার মোটামুটি কাজ শেষ, এখন আমাদের অ্যান্সার চলে আসবে। সো এদের দুইজনের ঢালের গুণফল কি হবে, -1 হবে। সুতরাং b প্লাস 11 ডিভাইডেড বাই a প্লাস 22 ইনটু এসি এর ঢাল কত, -3 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে -1। সো মাইনাস মাইনাস উঠে দিলাম, এই 3টা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত আসবে,
সো আচ্ছা এখানে গুণ করলে 3b প্লাস 3 11 33 ইজ ইকুয়াল টু এই যে এটাকে উপরেরটাকে গুণ করলাম আর a প্লাস 22 কে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, সো a প্লাস 22 আসে। ঠিক আছে, আবার 1 নম্বর সমীকরণে তুমি b এর মান কত পাইছো? 1 নম্বর সমীকরণে কিন্তু তুমি b এর মান পাইছো হচ্ছে -3a/2। একটা কাজ করি, এখানে -3a/2 একসাথে বসায় দিই, তাহলে আমার দুইটাই একসাথে অ্যানসার চলে আসবে। সো b এর জায়গায় বসাবো কত? b এর জায়গায় বসাচ্ছি -3a/2 প্লাস 33 ইজ ইকুয়াল টু a প্লাস 22। সো এখন ক্যালকুলেট করি কি আসে দেখি। সো -9a/2 প্লাস 30, আচ্ছা 33 আর 22 কাটাকাটি করলে আমি এখান থেকে কত পাবো? 22 এর পাশে নিয়ে আসলে আমি পাচ্ছি হচ্ছে 11 প্লাস 11 ইজ ইকুয়াল টু a। ওকে ওকে, দেন এবার যদি সবাইকে 2 দিয়ে গুণ করি তাহলে কত আসে? -9a প্লাস 22 ইজ ইকুয়াল টু 2a। সো এ গুলাকে এক পাশে নিয়ে যাই, তাহলে কত আসে? 11a। 9a-টাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কত আসবে? 11a ইজ ইকুয়াল টু 22। তাহলে a ইজ ইকুয়াল টু কত আসতেছে? a ইজ ইকুয়াল টু আসতেছে 2। তাহলে a ইজ ইকুয়াল টু যদি 2 আসে, সেই 2টা আমরা আবার এই সমীকরণে চাইলে বসায় দিতে পারি। তাহলে a এর মান যদি তুমি 2 বসো তাহলে b এর মান কত পাবো? -3 ইনটু 2 ডিভাইডেড বাই 2, 2 কাটলে b ইজ ইকুয়াল টু আসবে -3। সুতরাং আমি লম্ব কেন্দ্র কিন্তু পেয়ে গেছি। লম্ব কেন্দ্র কত পাইলাম? a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে -3। লম্ব কেন্দ্রের অঙ্কগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসলে সৃজনশীলের জন্যই আসে। ঠিক আছে, তাহলে a এর মান 2 আর b এর মান হচ্ছে -3। তাহলে আমরা কিন্তু লম্ব কেন্দ্রটা বের করতে পারলাম। ঠিক আছে, সো খুব বেশি কঠিন না, একই প্রসেস। তোমাকে যে কোনো ভাবেই লম্ব কেন্দ্র দেখ, তুমি এই একই প্রসেসে চাইলে ম্যাথটা কিন্তু শেষ করতে পারবে। ওকে, সো আচ্ছা আরেকটা ওয়ে ছিল যে সরলরেখার সমীকরণ দিয়েও আরেকভাবে করা যায়, বাট সেভাবে আমরা না যাই। আমার কাছে মনে হয় ঢালের কনসেপ্টটাই বেশি সহজ। সরলরেখার সমীকরণ, যে লম্ব রেখার সমীকরণ বের করেও চাইলে করা যায়, তো সেটাতে আর না যাই। লম্ব রেখার সমীকরণটা একটু 1 মিনিটে বলি, যারা ইন্টারেস্টেড শুনতে পারো। যে আমরা দেখো বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, চাইলে আমরা দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বিসি বের করতে পারবো। এরপর আমাদের কাজ হবে বিসি এর উপর লম্ব রেখার সমীকরণ বের করা, এবং সেই লম্ব রেখার সমীকরণটা এ বিন্দুগামী। তাহলে এ বিন্দুগামী লম্ব রেখা সমীকরণ আঁকতে পারবো, অর্থাৎ এডি এর সমীকরণ বের করতে পারবো। সেম একইভাবে এসি রেখা সমীকরণ বের করতে হবে, এবং এসি এর সাথে লম্ব রেখা সমীকরণ হচ্ছে বিই আঁকতে হবে, এবং তাদের দুইজনকে সলভ করে তাদের এই ছেদবিন্দু বের করতে হবে। ওইটা হচ্ছে আরেকটা ওয়ে, বাট ওইটার চেয়ে ঢাল দিয়ে করাটা কিন্তু আরো বেশি সহজ, যেটা মাত্র আমরা করলাম। ঠিক আছে, সো এখন বলো কারা কারা বুঝতে পারছো? ভাই বুঝছি ভাই। জি ভাই বুঝছি। ঢাল বুঝতে পারছো? সোজা। হ্যাঁ নুইন কি বলো তো? হ্যাঁ নুইন বলো বুঝছি কি বলছো? বললাম। ওকে 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 ওকে, বাকিরা বুঝতে পারছো? ইউসা বুঝতে পারছো? ওকে 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 এই ইউসা, তোমার গলায় কোনো সময় কনফিডেন্স থাকে না, তুমি একটু আস্তে আস্তে কথা বলো, আর একটু জোরে জোরে বলতে পারো না? আমার তো ভয় লাগে। ও মাইক দূরে, তুমি কি পিসি তে ক্লাস করো? না, হেডফোনে, মানে ও ইয়ারফোনে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের থিওরির পার্ট বলতে গেলে শেষ। এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে অ্যাডমিশন অনেক সময় এখান থেকে কিছু এমসিকিউ আসতে দেখছি, তাই এই পার্টটুকু আলোচনা করে ফেলি। তো এটা হচ্ছে প্রতিবিম্ব। কোন একটা বিন্দুর প্রতিবিম্ব কিভাবে বের করে, এই রিলেটেড বোর্ড পরীক্ষায় আমি খুব কম দেখছি। এমসিকিউ কম দেখছি, আর সৃজনশীল তো কোনো সময় আসেই না, বাট অ্যাডমিশনে আমি কিছু প্রবলেম পাইছি। তো এই জিনিসটা একটু আলোচনা দাবি রাখেন। তো প্রতিবিম্ব কিভাবে বের করে? সো প্রতিবিম্ব বের করার জন্য যারা আয়নার সামনে আমরা দাঁড়াই, আমরা আয়নার ওই কনসেপ্টটুকু জানি যে আয়নার ঠিক যতটা সামনে আমি থাকি, আমার প্রতিবিম্ব ঠিক আয়নার ততটাই পিছনে গঠিত হয়। এতটুকু যারা যে বুঝে, সেই প্রতিবিম্ব কনসেপ্টটুকু কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখি কারা কারা বুঝতে পারে প্রতিবিম্বর কনসেপ্টটুকু। প্রথমে আমি এখানে দুইটা ভাগে আলোচনাটা করবো। একটা হচ্ছে অক্ষরেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। ওকে, প্রথমে আলোচনা করব অক্ষরেখার সাপেক্ষে। আমাদের কয়টা অক্ষরেখা আছে? একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা প্রথমে আলোচনা করব অক্ষরেখার সাপেক্ষে বিন্দুর। আচ্ছা তোমরা কি কোনো নয়েজ শুনতেছো অনেক বেশি? আমি তো একটু দরজাটা বন্ধ করি, ভাই ঠিক আছে। তারপর একটু বন্ধ করে দাও, বাইরে মনে গান চালা দিতে। 30% চলে গেল, এখন আবার কি নাচানাচি।
আচ্ছা, অক্ষরেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, তো সেটা দেখি আগে। তো আমাদের অক্ষরেখা আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা এখন দেখবো কোন একটা বিন্দু সেটা এক্স অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্বটা ঠিক কিভাবে বের করে, আর ওয়াই অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্বটা ঠিক কিভাবে বের করে। তো চলো একটা অক্ষরেখা আগে আঁকার চেষ্টা করি। তো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। সো ধরে নিলাম এখানে আমার একটা বিন্দু আছে 2,2। এখন আমি যদি কোশ্চেন করি, আচ্ছা 2,2 আগে প্রথমে দেখি যে 2,2 বিন্দুটা বুঝায় কি। 2,2 বিন্দুর এটা বুঝায় যে সে হচ্ছে এক্স অক্ষ বরাবর 2 ঘর আসছে, তারপরে ওয়াই অক্ষ বরাবর 2 ঘর উপরে উঠছে, তাই তো? এটাই কিন্তু তার জিওমেট্রিক মিনিং। এখন আমি বলতেছি যে এক্স অক্ষের সাপেক্ষে 2,2 বিন্দুর প্রতিবিম্ব কত। সো এই কোশ্চেনটা যদি করি, সো তখন তুমি ধরে নিবা তোমার আয়নাটা আসলে কে, তোমার আয়নাটা হচ্ছে এক্স অক্ষ। যেহেতু আমি বলছি এক্স অক্ষের সাপেক্ষে 2,2 বিন্দুর প্রতিবিম্ব বের করতে, তাহলে তোমার আয়নাই হয়ে গেছে কি এক্স অক্ষ। তো আমি যদি কোনো ধরনের সূত্র বা কোনো ধরনের ফর্মুলা না জানি, আমি কি এই ম্যাথটা করতে পারবো? অবশ্যই করতে পারবো। কারণ তুমি দেখো আমরা কি জানি প্রতি আয়নার ক্ষেত্রে কি হয়, আয়নার ঠিক যতটা সামনে মানে লক্ষ্য বস্তু থাকে ঠিক ততটাই পিছনে তার প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এক্স অক্ষকে যদি আমি আয়না ধরি এবং আমি যদি বলি এক্স অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব বের করো, তাহলে ঠিক সে এই বিন্দুটা এক্স অক্ষ থেকে ঠিক যতটা উপরে আছে তার প্রতিবিম্বটা এক্স অক্ষ থেকে ঠিক ততটাই নিচে থাকবে। তার মানে কি কেউ কি গেস করে বলতে পারবা তার প্রতিবিম্বর স্থানাঙ্ক কত হবে? 2 minus 2. 2,-2 এক্স্যাক্টলি। বাকিরা বুঝতে পারছো কিনা দেখো তো। সে বেসিক্যালি তার প্রতিবিম্বটা এক্স অক্ষ থেকে ঠিক ততটাই নিচে হবে যতটা তার লক্ষ্যবস্তুর এটা কি এক্স অক্ষ এক্স থেকে অক্ষের ঠিক সাপেক্ষে? যতটা উপরে আছে। হ্যাঁ, কারণ কোশ্চেনটা করছিলাম এক্স অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব বের করতে বলছে। আমরা এখানে শিখতেছি অক্ষরেখার সাপেক্ষে কিভাবে প্রতিবিম্ব বের করে। অর্থাৎ অক্ষরেখা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। সুতরাং আমরা এখন দেখলাম এক্স অক্ষের সাপেক্ষে কিভাবে তার প্রতিবিম্ব বের করে। তার মানে 2,2 বিন্দুর প্রতিবিম্ব এক্স অক্ষের সাপেক্ষে কত হয়ে যাচ্ছে? 2,-2, অর্থাৎ তার কোটিটার চিহ্ন চেঞ্জ হয়ে, কোটির চিহ্ন কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি যদি বলতাম 2,-2 বিন্দুর প্রতিবিম্ব এক্স অক্ষের সাপেক্ষে কত, তখন কি হইতো? 2,2 হয়ে যেত। অর্থাৎ ওয়াই অক্ষের অর্থাৎ কোটি যেটা আছে, কোটির চিহ্নটা কিন্তু চেঞ্জ করে দিলেই আমি কিন্তু তার প্রতিবিম্ব পেয়ে যাচ্ছি। যখন কোশ্চেন করা হবে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করার কথা বলবে, জাস্ট আমি কোটির চিহ্নটা চেঞ্জ করে দিব। বুঝা গেছে? মানে ভাইয়া যার সবাই একটু বুঝতে সাপেক্ষে পারছো? হবে সে চেঞ্জ হবে না। না, এক্স অক্ষের সাপেক্ষে হইলে ভুজ চেঞ্জ হবে না, ঠিক আছে? শুধু কোটিটা চেঞ্জ হবে, কারণ আয়নাই তো এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এক্স অক্ষের কোনো চেঞ্জ হবে না। আর এইবার তাহলে বলতো -3, বিন্দুর প্রতিবিম্ব কত হবে এক্স অক্ষের সাপেক্ষে? -3 minus 3 আর 3 -3 আর 3। এক্স্যাক্টলি, -3,3। এবার আসো ওয়াই অক্ষের সাপেক্ষে কিভাবে প্রতিবিম্ব বের করে দেখি। সো 2,2 বিন্দুটাকে কনসিডার করছিলাম। সো ধরো 2,2 বিন্দুর ক্ষেত্রে এবার চিন্তা করছি, এবার আমি আয়না হিসেবে ওয়াই অক্ষটাকে চিন্তা করতেছি। আমার আয়না যদি ওয়াই অক্ষ হয়ে যায় তাহলে প্রতিবিম্বটা ঠিক কি আয়নার যতটা ডান পাশে 2,2 বিন্দুটা আছে ঠিক ততটাই বাম পাশে এর প্রতিবিম্বটা থাকতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এই দিকে -2 ঘর যাইতে হবে। +2 ঘর ডানে গেছিলাম, আমি এবার -2 ঘর বামে যাব। সরি, 2 ঘর বামে যাব অথবা -2 ঘর যাব। 1 2। সো এখানে ধরলাম আমার -2 বিন্দুটা, আর এইখানে তার হাইট সেম থাকবে। সো এইখানে হইলো আমার কত? -2,2 বিন্দু। এইবার দেখো তো এই বিন্দুটা ঠিক ওয়াই অক্ষ থেকে যতটা দূরে আছে, আর এই বিন্দুটাও কিন্তু ঠিক ওয়াই অক্ষ থেকে ঠিক ততটাই দূরে আছে। বাট এই বিন্দুর স্থানাঙ্ক চেঞ্জটা কোথায় হয়েছে? তার ভুজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার ভুজ ছিল আগে 2, তার 2 ছিল তার ভুজ, এখন তার ভুজ হয়ে গেছে -2। অর্থাৎ যদি আমি তোমাকে কোনো একটা বিন্দু দিয়ে বলি যে একটা বিন্দু দিলাম, বললাম ওয়াই অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব বের করো, সবকিছু সেম থাকবে, শুধুমাত্র ভুজের জায়গায় মাইনাস বসবে। ভুজের জায়গায় কি হবে? চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, বাকি সবকিছু সেম থাকবে। তো আমার কথা বুঝতে পারছো? তাহলে 2,2 বিন্দুর প্রতিবিম্ব আসতেছে কথা -2,2, অর্থাৎ ভুজটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন বলো তো দেখি আলফা কমা বিটা বিন্দুর প্রতিবিম্ব ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত হবে? মাইনাস অফ minus alpha আর beta
এক্স্যাক্টলি। সো আলফা কমা বিটা বিন্দুর প্রতিবিম্ব ওয়াই অক্ষ সাপেক্ষে হবে মাইনাস আলফা কমা বিটা। এইটা খুব সহজ একটা কনসেপ্ট, কিন্তু যেটা দেখা গেছে যে কি বিভিন্ন যেসব বিশ্ববিদ্যালয়গুলোতে এমসিকিউ থাকে না, ওইসব বিশ্ববিদ্যালয়গুলো ইঞ্জিনিয়ারিং না মানে বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি, ওইসব জায়গায় আমি দেখছি যে এই টাইপের কোশ্চেন দিয়ে দিছে, খুবই ইজি, অনেক দ্রুত বের করা যায়। বাট মেইন প্রবলেম হচ্ছে গিয়ে এই জিনিসটা বইয়ে এত কম আলোচনা করা হয়, মানে বইয়ের একদম লাস্টের দিকে অনেকে না জানেই না যে এটা বইয়ের মধ্যে এই টপিকটাও যে আছে, কারণ বোর্ড পরীক্ষা কোনো আসে না, তো টিচাররা ইউজুয়ালি স্কিপ করে যায়, ঠিক আছে। সো হ্যাঁ এবার একটু, হ্যাঁ বলো। এটা তো একটা ওই যে প্লাস 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 মাইনাস এরকমই তো হয়ে দাঁড়াবে, মানে 4 অক্ষে যদি বের করা হয়। হ্যাঁ ওই এরকমই তো, জাস্ট ভুজটা কখনো মাইনাস হচ্ছে আর কখনো কোটিটা মাইনাস হচ্ছে, এরকম আর কি। সো এইটা খুব ইজি, অক্ষদ্বয়ের সাপেক্ষে প্রতিবিম্ব বের করা খুব ইজি। বাট এইবার আমরা দেখব যে নির্দিষ্ট একটা রেখার সাপেক্ষে কিভাবে প্রতিবিম্ব বের করে। সো এইবার যদি আমি অক্ষ না দিয়ে আমি যদি তোমাকে নির্দিষ্ট একটা সরলরেখা দিয়ে সরলরেখার একটা সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে, এইটা হচ্ছে টাফ। সরলরেখার একটা সমীকরণ, এবং এইটা অ্যাডমিশনে আসে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আমি আসতে দেখছি, ঠিক আছে। সুতরাং এই কনসেপ্টটুকু কিন্তু ইম্পর্টেন্ট। এইবার একটু ভালোভাবে খেয়াল করো, আমি একটা সরলরেখা দিয়ে দিলাম, দিয়ে আমি বললাম যে এই সরলরেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব তুমি বলো আমাকে কত হবে। তার মানে সরলরেখাটা ধরো কনসিডার করতেছি ax + by + c = 0। ধরো একটা বিন্দু আছে এখানে, বিন্দু হচ্ছে কত, বিন্দুটা হচ্ছে p = আলফা কমা বিটা, ঠিক আছে। তাহলে এখন এই বিন্দুর প্রতিবিম্ব ঠিক নিচে তৈরি হবে, নিচে এরকম একটা জায়গায় তৈরি হবে। তো ধরলাম এটাকে পি প্রাইম নাম দিলাম, পি প্রাইম কমা আলফা প্রাইম কমা বিটা প্রাইম। সো এই জিনিসটা আসলে আমি বের করব কিভাবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখন আমি বের করব কিভাবে, ঠিক আছে। এই আলফা প্রাইম কমা বিটা প্রাইম বিন্দুর মান আমি বের করব কিভাবে, কারণ এটা যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস তাহলে তো আমি বলতে পারতাম যে বাট এই সরলরেখাটা তো বিভিন্নভাবে থাকতে পারে। ধরো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হয়ে, তোমাদের আলোচনার জন্য যদি আমি জিনিসটাকে অ্যাক্সিসের মতো করে সরলরেখাটাকে আঁকছি, বাট সরলরেখাটা কিন্তু বিভিন্ন আকৃতিতে থাকতে পারে। ধরো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, কারণ সরলরেখাটা তো এরকম বাঁকাভাবে থাকতে পারে এবং বিন্দুটা এরকম একটা জায়গায় থাকতে পারে, তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব ঠিক তার নিচে হবে না। এখন এরকম একটা সিনারিওতে তুমি ঠিক কিভাবে তার প্রতিবিম্বটা তুমি বের করবা, বুঝতে পারছো। এটাই ধরো আমার গিভেন সরলরেখা, আর এটা তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তো তখন কিন্তু বের করাটা আমাদেরকে কিছু কনসেপ্ট ইউজ করে, আমাদের সরলরেখার কনসেপ্ট ইউজ করে কিন্তু তখন ম্যাথটা করতে হবে। তখন কিন্তু আর ডিরেক্ট একদম অনুমান করে গেস করে তুমি বের করতে পারবা না। ওকে, সো এখন আমরা আসলে কোন কনসেপ্টটুকু ইউজ করব। সো ধরে নিলাম এই বিন্দুর নাম দিলাম ধরো আর, ঠিক আছে, আর বিন্দুর নাম দিলাম এটা x1, y1। হ্যাঁ, আমার টার্গেট একটা জিনিস দেখো, আমার একটা সরলরেখা কিন্তু দেওয়াই আছে যেটা হচ্ছে ax + by + c = 0। এখন আমি আসলে কিভাবে ম্যাথটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমার টার্গেট হচ্ছে প্রথমে এই সরলরেখা লম্ব রেখা সমীকরণটুকু বের করা। কেন লম্ব রেখা সমীকরণটুকু বের করা, কারণ তুমি কোন একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর দূরত্ব টানবা, তার মানে এটা তো অবশ্যই লম্ব রেখাই হবে, তাই না। তাহলে আমি প্রথমে এই যে পি পি প্রাইম এই সরলরেখার সমীকরণটুকু বের করব। এখন বলো তো, কোন একটা সরলরেখার সমীকরণ যদি ax + by + c = 0 হয়, তাহলে তার লম্ব রেখার সমীকরণ আমরা বের করতে পারবো না, যেটা আলফা কমা বিটা বিন্দুগামী, যেহেতু পি পি প্রাইম সরলরেখাটা আমি চাইলে বের করতে পারবো। আমার টার্গেট হচ্ছে পি পি প্রাইম এই সরলরেখাটুকু বের করা, এবং সেটাও আমরা দেখাইছি যে কিভাবে কোন একটা সরলরেখার সাহায্যে তার লম্ব রেখার সমীকরণটুকু বের করা যায়। সো এরপরে আমাদের কাজ হবে, যেহেতু আমি পি পি প্রাইম অর্থাৎ এই সরলরেখাটুকু পেয়ে গেছি আর এই সরলরেখাটা আগে থেকেই গিভেন, তাহলে বলতো এই দুইটা সরলরেখাকে যদি সমাধান করি বজ্রগুণন পদ্ধতিতে, প্রতিস্থাপন বা যে কোনো পদ্ধতি, তাহলে কি আমি আর বিন্দুটা পেয়ে যাবো না। আর বিন্দুটা, এই দুইটা সরলরেখা যেই বিন্দুতে ছেদ করছে ওই ছেদবিন্দু, কিন্তু দুইটা সরলরেখা ছেদবিন্দু কিভাবে বের করে সেটা আমরা দেখে আসছি 3.6 এ। সো আমি কিন্তু ছেদবিন্দুটা পেয়ে যাবো, ছেদবিন্দু হচ্ছে আর বিন্দুটা। তাহলে আমি আর বিন্দুটা স্থানাঙ্ক পেয়ে যাবো, আর আর বিন্দুর স্থানাঙ্ক যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার কিন্তু কাজ শেষ। কাজ কিভাবে শেষ, কারণ যেই তো প্রতিবিম্বর কথা বলা হচ্ছে, তাহলে আর বিন্দুটা বেসিক্যালি তার মধ্যবিন্দু হয়ে গেল না। তাহলে মধ্যবিন্দু যদি হয়ে যায় তখন ব্যাপারটা কেমন হবে, দেখো তো পি আর পি প্রাইম, তাহলে আলফা যোগ আলফা প্রাইম ডিভাইডেড বাই 2 = হবে x1। ওইখান থেকে আমার কি লিখতে পারবো, আলফা প্রাইম = লিখতে পারবো 2x1 - আলফা। আবার দেখো বিটা, বিটা যোগ বিটা প্রাইম ডিভাইডেড বাই 2, অর্থাৎ সমদ্বিখণ্ডক বিন্দু যেভাবে বের করে মধ্যবিন্দু বের করার ফর্মুলা দিয়ে কিন্তু আমি চাইলে আলফা আর হচ্ছে এই যে দেখো আলফা প্রাইম আর বিটা প্রাইম বিন্দুটাকে আমি কিন্তু চাইলে বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার টার্গেটটা কি এবং কিভাবে ম্যাথটা করব, বুঝতে পারছো তো। সো আমরা একটা প্রবলেম নিলে মনে হয় ভালো হবে, একটা প্রবলেম নিই এবং প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা এখন বুঝতে পারবো।
তো চলো একটা প্রবলেম নেই, সো কোশ্চেনটা দেখো। কোশ্চেনে বলা হয়েছে x মাইনাস ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 এই রেখার সাপেক্ষে আমি বিন্দু দিলাম, কোনটা বিন্দু দিলাম হচ্ছে 5,7, এই বিন্দুর প্রতিবিম্ব চাচ্ছি, প্রতিবিম্ব বের করো। তাহলে এইবার আর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না, এবার হচ্ছে আমি নির্দেশকের সরলরেখা দিয়ে দিলাম, ওই সরলরেখার সাপেক্ষে তোমাকে হচ্ছে বিন্দুর প্রতিবিম্ব বের করতে হবে। সো এমনি সরলরেখাটা আঁকি যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। সো x মাইনাস ওয়াই প্লাস 6 এই সরলরেখাটা যদি তোমরা আঁকো, সরলরেখা কিভাবে আঁকতে হয় সেটা তো ফাংশন চ্যাপ্টারে শিখেছি, এমনি তো তোমরা পারো। তো আঁকলে তোমরা দেখবে সরলরেখাটা কিছুটা এরকম হবে, ঠিক আছে। বেসিক্যালি তার y অক্ষ ছেদিতাংশ এটা হবে 0,6 বিন্দু, আর যদি এটা দরকার নেই আমাদের, আর এটা হবে -6,0 বিন্দু, ঠিক আছে। এই হচ্ছে আমার গ্রিন কালারের সরলরেখাটা, ওকে। আচ্ছা আমি একটু ভুল জায়গায় আঁকছি, আমি স্পেস পাবো না। ওকে, এখন আমাকে একটা বিন্দু দেওয়া হয়েছে 5,7 বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলছে, তাই তো। সো চলো 5,7 বিন্দুটা কোথায় হবে? 5,7 বিন্দুটা ধরো এরকম একটা জায়গা হবে, হ্যাঁ এটা হচ্ছে আমার 5,7 বিন্দু, যেটাকে আমি নাম দিচ্ছি পি 5,7 বিন্দু। তাহলে এখন এই বিন্দুর প্রতিবিম্বটাই তো আমার বের করতে হবে, তাই তো। তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব ধরো এরকম একটা জায়গায়, তো এই পি প্রাইম, এই প্রতিবিম্বটুকু আমার এখন বের করতে হবে, তার প্রতিবিম্বটা। এবং কোন সরলরেখার সাপেক্ষে, এই সরলরেখাটার সমীকরণও কিন্তু দেওয়া আছে। এই সরলরেখার সমীকরণ কত? এই সরলরেখার সমীকরণ হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আমার প্রথম কাজ হচ্ছে এই সরলরেখার লম্ব রেখার সমীকরণটুকু বের করা। এটা হচ্ছে কিন্তু লম্ব, ঠিক আছে, লম্ব হবে। কেন লম্ব হবে? কারণ আমি কোন একটা বিন্দু থেকে তার প্রতিবিম্ব টানতে হলে কি করতে হবে? লম্বভাবেই তো যাইতে হবে আমাকে, ঠিক না? লম্বভাবে ছাড়া তুমি যাইতে পারবা? দূরত্ব কি লম্বভাবে ছাড়া নেওয়া যায়? প্রতিবিম্ব হইলেও কিন্তু লম্বভাবেই যাবে জিনিসটা। সো প্রথম কথা হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এবং এইটা লম্ব রেখা সমীকরণ বের করবো যেটা 5,7 বিন্দুগামী। সো দেখি কার কার মনে আছে লম্ব রেখা সমীকরণ কিভাবে বের করে। সো এইটার লম্ব রেখা সমীকরণ যেটা 5,7 বিন্দু দিয়ে যাবে, বলো তো দেখি এটা লম্ব রেখা সমীকরণ কত হবে? কারো মনে নাই? এই সরলরেখা লম্ব রেখার সমীকরণটা বেসিক্যালি পি পি প্রাইম, যে সরলরেখাটা, সেই সরলরেখাটা। তো তোমার কাজ হচ্ছে এক্স এর সহগ আর ওয়াই এর সহগকে ইন্টারচেঞ্জ করা। সো ওয়াই এর সহগ হচ্ছে 1, এটা এক্স এর কাছে আসবে, এক্স হবে, এক্স এরটা 1 ওয়াই এর কাছে যাবে, এবং তাদের মাঝখানে চিহ্ন ছিল মাইনাস, মাইনাসটাকে দিয়ে দিবা প্লাস, ঠিক আছে, ইজ ইকুয়াল টু। এইবার আবারও তুমি এক্স প্লাস ওয়াই বসাও রাইট হ্যান্ড সাইডে, বাট এইবার এক্স এর জায়গায় বসাবা কত? এক্স এর জায়গায় বসাবা ভুজ, ভুজ কত ছিল? 5। এবার ওয়াই এর জায়গায় কত বসাবা? ওয়াই এর জায়গায় বসাবা কোটি, কোটি কত ছিল বলো? কোটি ছিল 7। সুতরাং তার লম্ব রেখার সমীকরণ কত আসছে? x প্লাস ওয়াই মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। আর সেই সরলরেখার সমীকরণটা কত ছিল? x মাইনাস ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো আমি দুইটা সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। এবার আমার কাজ হচ্ছে এই দুইটা সরলরেখার সমীকরণকে সলভ করা। সলভ করলে বেসিক্যালি তাদের এইখানে যে ছেদবিন্দুটা, ওহো কি করলাম, হ্যাঁ এইখানে যে ছেদবিন্দুটা আছে যদি সলভ করি, তাহলে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুটুকু আমি বের করতে পারবো। তো এদেরকে সলভ করি, চলো সলভ করে বজ্রগুণ পদ্ধতিতে করতে পারি। x বাই সামথিং y বাই সামথিং ইজ ইকুয়াল টু 1 বাই সামথিং। সো x এর নিচে আমি কাকে বসাবো? 12 মাইনাস 6। y এর নিচে কাকে বসাবো? সো y এর অংশটুকু কিন্তু বাদ যাবে, বাদ গেলে এখান এই 1 আর 6 হচ্ছে 6 মাইনাস প্লাস 12। আর যখন আমরা 1 নিব, সো 1 নিলে তখন হচ্ছে আমাদের এই অংশটুকু বাদ, তার মানে কত আসবে? এই 1 মাইনাস মাইনাস মানে 2 আসবে, তাহলে এখানে আসবে 2। সুতরাং x ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু y ডিভাইডেড বাই 18 ইজ ইকুয়াল টু 1 বাই হাফ। সুতরাং x ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 6 বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3,
y ইজ ইকুয়াল টু আসবে 18/2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 18/2 ইজ ইকুয়াল টু কত হবে? 18/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 9। সুতরাং আমরা এই ছেদবিন্দুটুকু বের করে ফেললাম। ছেদবিন্দুটা কত আসছে? 3,9। সো ছেদবিন্দু আসছে 3,9। তো আমরা ছেদবিন্দু বের করে ফেললাম। এইবার তোমাদের কাজ হচ্ছে, আমি মধ্যবিন্দুও জানি আর একটা কর্নার পয়েন্টও জানি। সো অপর কর্নার, একটা কর্নার পয়েন্ট জানি আর মধ্যবিন্দু জানি, তাহলে অপর কর্নার পয়েন্টটুকু বের করা যাবে না? তো ধরে নিলাম অপর কর্নার পয়েন্টটুকুর মান কত? ধরো আলফা কমা বিটা ধরলাম। তাহলে কি আসবে বলো তো? 5 হ্যাঁ 5 প্লাস আলফা ডিভাইডেড বাই 2। 5 এইটার ভুজ আর 5 এর ভুজ, একে 2 দিয়ে ভাগ করলে আমি কত পাবো? আমি পাবো তার মধ্যবিন্দুর ভুজ। মধ্যবিন্দুর ভুজ হচ্ছে 3। সুতরাং 5 প্লাস আলফা ইজ ইকুয়াল টু কত আসবে? 6। তাহলে আলফা ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে 1। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত আসতেছে? 1। তাহলে আলফার মান পেয়ে গেলাম হচ্ছে 1। এবার আমরা বিটার মানটা বের করি, চলো। তো এবার হচ্ছে বিটা আর 7 এর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? এই যে মধ্যবিন্দুর কোটি। তাহলে বিটা প্লাস 7 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 9। সো বিটা প্লাস 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 9 দুগুণা 18 আর বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে আলফা ইজ ইকুয়াল টু 1 আর বিটা ইজ ইকুয়াল টু কত পাইলাম? 11। সুতরাং ওই বিন্দুর প্রতিবিম্ব কত হবে? প্রতিবিম্ব হবে 1,11। তাহলে 5,7 বিন্দুর প্রতিবিম্ব পাচ্ছি কত? 1,11। কার সাপেক্ষে? x মাইনাস y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এই সরলরেখার সাপেক্ষে 5,7 বিন্দুর প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে 1,11। এবার বলো তো অনেস্টলি কারা কারা এই ম্যাথটা বুঝতে পারছো? এই ম্যাথটুকু যদি বুঝতে পারো, এই চ্যাপ্টারের বা পুরো সরলরেখা জার্নির মধ্যে এমন কিছু নেই যেটা তোমরা পারবা না। তোমরা আমার আই গেস সবকিছুই পারবা। এটুকু বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো সবাই বুঝতে পারছো? জামিল, নুহিন, জি আকিদা? ভাইয়া। জি জি ভাইয়া বুঝছি। জি ওকে, সো আমার মনে হয় এখন তোমরা সরলরেখার যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য তৈরি। সো আমরা এখন এমসিকিউ সলভ করতে পারবো ইনশাল্লাহ। তো কম বেশি অনেকগুলা টাইপ আমরা আলোচনা করছি। আরো আচ্ছা, এই রিলেটেড আরেকটা প্রবলেম মনে হয় বোর্ডের একটা প্রবলেম আছে, ওইটা একটু দেখি করা যায় কিনা। তো বিন্দু থেকে উক্ত রেখার প্রতিবিম্ব মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা আচ্ছা, একটা বোর্ডের প্রবলেম আছে, আমি জাস্ট প্রবলেমটা করবো না, পুরো ম্যাথটা করে দিব না, বাট আমি ম্যাথের কনসেপ্টটুকু তোমাদের সাথে একটু শেয়ার করি। মাত্র যে প্রবলেমটুকু করলাম অনেকটা এটার মতো। এখানে কি বলা হয়েছে? এখানে 2,3 একটা বিন্দু দেওয়া হয়েছে এবং একটা সরলরেখা দেওয়া আছে, ঠিক আছে? বলছে কি এই সরলরেখার সাপেক্ষে 2,3 বিন্দু এবং তার প্রতিবিম্বর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। আমার কথা বুঝতে পারছো? এই সরলরেখার সাপেক্ষে 2,3 বিন্দুর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। এখন এইটা তোমরা অনেক ভাবে করতে পারো। তো কেউ কি আমাকে শেয়ার করতে পারবা যে এটা আসলে কিভাবে কিভাবে করা যায়? আকিদা বলো তো দেখি, এটা এটা কি কিভাবে করবা? প্রশ্নটা আরেকবার একটু বলবেন? এখানে বলা হয়েছে যে একটা বিন্দু দেওয়া আছে, বলছে এই একটা সরলরেখাও দেওয়া আছে, ঠিক আছে? সরলরেখার সমীকরণটুকু দেই, 4x প্লাস 3y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। বলছে এই সরলরেখার সাপেক্ষে 2,3 বিন্দুর প্রতিবিম্ব যেটা তুমি পাবা এই জায়গায়, তাদের মধ্যবর্তী দূরত্বটুকু বের করতে বলছে। ওই বিন্দু আর তার প্রতিবিম্ব, তাদের মধ্যবর্তী দূরত্বটুকু বের করতে বলছে এই সরলরেখার সাপেক্ষে। বলতে পারবা? আকিদা বলো। আগের নিয়মে বিন্দুটা বের করে দৈর্ঘ্য বের করলে তো হয়। হ্যাঁ, এটা একটা ওয়ে। আচ্ছা, তার মানে আগের একটা নিয়মে ওয়ে তো হচ্ছে কি হবে। আমরা, আচ্ছা আগের নিয়মে কিন্তু হবে। ওকে, তোমাদের কাছ থেকে শুনতে পারলাম আগের নিয়মে হবে, বাট এটা ইজিয়েস্ট একটা নিয়ম আছে যেটা আমি শেয়ার করতে চাই। তো আমাদের প্রতিবিম্ব বের করাই লাগবে না, তার ছাড়াই আমরা ম্যাথটা করতে পারবো। কিভাবে করতে পারবো? একটা কমন সেন্স দিয়ে 2, দেখো। -3 2,-3 না, 2,-3 তুমি কিভাবে বলতেছো? আমরা তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সাপেক্ষে করতেছি না। এটা যদি এক্স অক্ষ হইতো তাইলে 2,-3 হয়ে যেত তার প্রতিবিম্ব। এটা এক্স অক্ষ না। আচ্ছা, একটা ওয়ে হচ্ছে আমরা প্রতিবিম্বটুকু বের করব, তারপরে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব। হ্যাঁ বলো। তাহলে দুইটা অক্ষের সাপেক্ষেই করি। দুইটা অক্ষের সাপেক্ষে, এটা তো একটা আমি কিন্তু সরলরেখাটাকে এক্স্যাক্টলি আঁকি নাই। সরলরেখাটা তো একটু আগের সরলরেখার মতোই হবে, মানে এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি তুমি টানো, সরলরেখার এরকম একটা কন্ডিশনও থাকবে। তখন একটা বিন্দু হলো 2,3 এরকম একটা বিন্দু, তাহলে তার প্রতিবিম্ব এই জায়গায় হবে। তখন তুমি কিভাবে ঠিক করবা, বের করবা কিভাবে? আগের নিয়মে করতে হবে, এছাড়া তো তুমি তার প্রতিবিম্ব বের করতে পারবে না। আমি তো জাস্ট সরলরেখাটাকে আমি দেখাইলাম আর কি, এক্সাক্ট ফিগার তো আঁকি নাই। একদম সবকিছু ঠিকঠাক মতো আঁকলে তো আর এরকম প্যারালাল হবে না, যেভাবে আমি আঁকলাম আর কি।
এক্স অক্ষের মতো করে রাখছি। যাই হোক, আমার আইডিয়াটুকুর সাথে দেখো তোমরা এগ্রি করো কিনা। সো আপনি কি কিছু বলতেছেন? হ্যালো, আর ইউ দেয়ার? শুনতেছো? কি ভাইয়া শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা, স্ক্রিন শেয়ার চলে গেছে না, নাকি আছে? না। স্যার আপনার কথা শোনা যায়নি। আচ্ছা ওয়েট, একটু দাঁড়াও, আমার মনে হয় সব চেঞ্জ হয়ে গেছে আবার। উফ, হ্যালো, এবার 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 শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যায়। ওকে, স্ক্রিন শেয়ার, আচ্ছা স্ক্রিন শেয়ার হইতে পারে, আমি মনে হয় রেকর্ড অন করিনি। এরকম একবার ঝামেলা হয়েছিল। রেকর্ড না, রেকর্ড তো হইতেছে মনে হয়। রেকর্ড হচ্ছে না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি আচ্ছা আমি কোন পর্যন্ত বলছিলাম, কোন থেকে মিস করতে কে জানে, আমি আবার শুরু থেকে বলি। দেখো, তো তোমরা যেটা বলছিলা প্রতিবিম্ব বের করবো, প্রতিবিম্ব বের করে তারপরে ওই বিন্দু তার প্রতিবিম্বর মধ্যবর্তী দূরত্ব বের করবো। হ্যাঁ, মানে আমার পয়েন্টটা হচ্ছে আমি কি কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্বটুকু বের করতে পারি কিনা। যেমন 2,3 বিন্দুটা কিন্তু আমার জানা আছে। এখন আমার টার্গেট হচ্ছে এই 2,3 বিন্দু থেকে ওরা যে সরলরেখাটুকু আমাদেরকে দিচ্ছে, সরলরেখাটা কি 4x + 3y - 7 = 0, এই সরলরেখার উপর লম্ব দূরত্বটুকু বের করবো, যেটা হচ্ছে এই লম্ব দূরত্বটা। ঠিক আছে, এখন কথার কথা, এই লম্ব দূরত্বটা ধরো 2 একক দৈর্ঘ্য আসলো, এই লম্ব দূরত্ব। ঠিক আছে, এখন এখন যদি এই লম্ব দূরত্বটুকু 2 হয়, তাহলে এই সরলরেখা থেকে তার প্রতিবিম্ব লম্ব দূরত্বটুকু 2 হবে। তাহলে বেসিক্যালি ওই বিন্দু এবং তার প্রতিবিম্বর মধ্যবর্তী দূরত্ব 4 একক হবে। আমার কথা বুঝতে পারছো? আমার টার্গেট হচ্ছে প্রতিবিম্ব না বের করে একটু সহজভাবে ম্যাথটা করা। সেটা কিভাবে, যেই বিন্দুটা দেওয়া আছে আমি সেই বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব আঁকবো। বুঝতে পারছো? তো লম্ব দূরত্বটা বের করবো। ভাইয়া শুনতে ওই পাই লম্ব না। দূরত্ব আবারও শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আমি শুনতে ঠিক পাচ্ছি। আছে তো? শোনা যাচ্ছে। না ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ওর নেটের প্রবলেম। আচ্ছা, সো এই কনসেপ্টটুকু বুঝতে পারছো যে আমার টার্গেট হচ্ছে যেহেতু এখানে দূর মানে একটা বিন্দু এবং তার প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, মানে প্রতিবিম্ব কিন্তু নেসেসারি না, আমার কাছে কিন্তু চায় নাই প্রতিবিম্ব বের করতেই হবে। তাহলে আমি চাইলে প্রতিবিম্ব বের করার প্রসেসটুকুকে স্কিপ করে আমি এই ম্যাথটা সলভ করতে পারি। কিভাবে, ওই যে বিন্দুটা দিল 2,3, ওই 2,3 বিন্দু থেকে আমি 4x + 3y - 7 = 0 এই সরলরেখার লম্ব দূরত্বটুকু বের করব। তারপর তাকে 2 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলেই তো ওই বিন্দু আর তার প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব বের হয়ে যাবে। তো এই আইডিয়াটুকু তোমরা বুঝতে পারছো? বুঝছি। ঠিক আছে, তো এইটা আমার কাছে মনে হচ্ছে আরেকটু ইজি কম্পেয়ার টু ওই যে প্রথম যে আইডিয়াটুকু তোমরা বলছো, সেটার ক্ষেত্রে আসলে আমাদেরকে আবার প্রতিবিম্ব বের করার ঝামেলা যাইতে হবে, সরলরেখা জেনারেট করতে হবে, তাদের ছেদবিন্দু বের করতে হবে, তারপরে প্রতিবিম্ব বের করতে হবে। বাট ম্যাথটা কারেক্ট করা হচ্ছে আসলে, ইনকেস যদি তোমার কাছে মাথায় শুধুমাত্র ওই কনসেপ্টটুকুই আসে, তাহলে তুমি ওই কনসেপ্টটুকু দিয়ে ম্যাথটা করে আসবে। ঠিক আছে, তো এটা বলার মাধ্যমে আসলে আমাদের চ্যাপ্টারটুকু শেষ। আমরা এখন এমসিকিউ সলভিং এ যাইতে পারি। তো চলো।